আসসালামু আলাইকুম। উপন্যাস প্রণয়ের অমল কাব্য, পর্ব ১১। লেখনীতে ডি.আর.এম. সোহাগ। মায়েরা ইনায়ার ঘরে এসে ইনায়াকে থম মেরে বসে থাকতে দেখে এগিয়ে যায়। ইনায়ার সামনে অনেকগুলো চকলেট দেখে মায়েরা ভ্রুকুসকে তাকায়। আপু, এগুলো তোমাকে কে দিয়েছে? ইনায়া হাতে চিরকুট মায়েরার দিকে এগিয়ে দিলে মায়েরা দেখে বলে, আয় হায় আপু, এটা তো তোমার প্রেমিক পুরুষ মনে হচ্ছে। ইনায়া বিরক্ত হয়ে বলে, কচু। মায়েরা অবাক হয়ে বলে, কি বলছো? আচ্ছা, তোমার প্রেমিকের নাম কি? এই লোক আমার প্রেমিক না, কিন্তু এখানে বলছে ফিরে এসেছে, মানে আগে ছিল। তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল তাই না? আরে না রে বোন, এই লোক চরম বেয়াদব। মায়েরা মুখে হাত দিয়ে বলল, বকাটে ছেলে তোমাকে ডিস্টার্ব করছে? দাঁড়াও, আমি তোমার ভাইয়াকে বিচার দিচ্ছি। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে বলল, তুমি যাবে ভাইয়ার কাছে? মায়েরা আমতা আমতা করে বলল, তোমার ভাইয়া এখন আমাকে থাপ্পড় মারে না, কিন্তু অদ্ভুত আচরণ করে বুঝলে। থাক, যাব না। ইনায়া হেসে পড়ল, বিচার দিয়ে লাভ নেই, এই বখাটে উন্নত মানের। কি বলো সত্যি? হুম, ভাইয়ার ফ্রেন্ড। মায়েরা বিছানার উপর পা তুলে বসে ভাবুক ভঙ্গিতে বলে, এইবার বুঝলাম আসলে তোমার ভাইয়া বখাটেদের সাথে ঘুরে ঘুরে এমন খবিশ হয়েছে। দাঁড়াও, আমি বাবাকে বিচার দিচ্ছি। ইনায়া একটা চকলেট ছিঁড়ে খেতে খেতে বলল, পাগলি মেয়ে, সে আমার উঠবি। মায়েরা অবাক হয়ে বলল, আমার মনে হচ্ছে তুমি সেই বখাটে ছেলে উঠবিকে ভিতরে ভিতরে পছন্দ করো, উপরে উপরে ভাব নিচ্ছ। মায়েরার কথা ইনায়া থম্মত খেয়ে তাকায়। কি ধরিবাজ মেয়ে মায়েরা। মায়েরা হেসে বলে, তোমরা আমাকে বাচ্চা ভাবলেও আমি কিন্তু অনেক বুঝি বুঝলে। আসলে এই লোকটা বখাটে, নাকি তোমার পার্সোনাল খাতায় সে বখাটে? ইনায়া অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। চকলেটে একটা কামড় বসিয়ে বলে, তুমি যা ভাবছো তাই, কিন্তু ওই লোকটা ভাইয়ার মতো। গম্ভীর ভাইয়াকে মানা যায়, কিন্তু বরকে না। মায়েরা হেসে বলল, ওদের মন ভালো হয়। ইনায়া ভ্রুকুসকে বলল, তুমি কিভাবে জানলে? তোমার ভাইয়ার মন ভালো না? ভাইয়া তো খারাপ না, শুধু তোমার সাথে কেন এমন করে বুঝি না। মায়েরা মাথা নিচু করে মলিন মুখে বলে, আসলে আমি ওনার দিক থেকে ভেবেছি আপু, বিয়ে জিনিসটা জোর করে হয় না। ওনার পছন্দের মানুষ থাকতে পারে, সেখানে তার বাবা জোর করিয়ে বিয়ে দিয়ে দিয়েছে আমার সাথে। আসলে কাউকে মন থেকে মেনে নিতে না পারলে কখনো বিয়ে করা উচিত না। আর এভাবে জোর করে কোনো বাবা মায়ের বিয়ে দেওয়া উচিত না। তোমার বাবা কাজটা ঠিক করেনি। মায়েরার কথা শুনে ইনায়া অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আমায় তো জোর করে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বলতে গেলে। তার সেই রাগ থেকে ধূপধাপ দু একটা থাপ্পড় খাওয়াই যায় আপু। ইনায়ার চোখ ভিজে গিয়েছে মায়েরার কথা শুনে। মৃদুস্বরে বলে, তুমি নিজ ইচ্ছায় বিয়ে করেছিলে ভাইয়াকে? মায়েরা হাঁটুতে মাথা ঠেকিয়ে বলে, হুম আপু, আসলে আমার বাড়িতে জায়গা নেই আমার জন্য। কিন্তু তোমার ভাইয়ার চুল বড় তো, তাই আমার কাজিনরা বলেছিল আমার বর বুড়ো। কিন্তু এখানে এসে দেখলাম বুড়ো নয়। আমি ভেবেছিলাম ৫০-৬০ বছরের কারোর সাথে আমার বিয়ে হয়েছে। সে জায়গায় ভিলেন সুন্দর বর পেয়ে অবাক হয়েছি, সাথে ভালোও লেগেছে। ইনায়া নিজের গালে হাত দিয়ে মন খারাপ করে বলে, আসলে ভাইয়ার রাগ বেশি। তুমি কিছু মনে করো না মায়েরা, ভাইয়া এমনিতেই খুবই ভালো। শুধু তোমার ক্ষেত্রে কেমন যেন বুঝতে পারছি না। মায়েরা মন খারাপ করে বলে, আমি তো বললামই আপু, ওনার জায়গা থেকে উনি অনেকটা ঠিকই আছেন। বাবা আর তুমি আমায় কত ভালোবাসো। এই বাসায় এসে তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি বুঝলে। ইনায়া চুপ করে রইল। মায়েরা নিজেকে স্বাভাবিক করে মৃদু হেসে বলে, আপু, চকলেটগুলো কি খেতে পারি? ইনায়া রেগে বলে, তুমি পারমিশন কেন নাও মায়েরা? বড় বোন বলো, অথচ পরদের মতো আচরণ করো। মায়েরা ফটাফট চকলেটের প্যাকেট ছিঁড়ে হেসে বলে, এত বেশি ভাবলে তোমার ভাগে একটাও পৌঁছাবে না। ইনায়া হেসে বলে, না থাকলে তোমার কান টানবো, তুমি বড় বোনের কান মলা খাবে। মায়েরা হাসতে লাগলো। ইনায়াও হাসলো মায়েরার দিকে তাকিয়ে। মায়েরা মেয়েটাকে 90% সময় বাচ্চা লাগলেও মাঝে মাঝে অনেক বেশি বড় লাগে ইনায়ার কাছে। মায়েরা ফিজিক্স বই নিয়ে বসে আছে। তার মাথা কেমন যেন ভারী লাগছে। আর 20 দিন পর পরীক্ষা, কিন্তু পড়া তো সব গুলে খেয়েছে। অন্য সাবজেক্টগুলোর অবস্থা এত করুণ নয় যতটা ফিজিক্সের অবস্থা। বই নিয়ে ইনায়ার ঘরে গেল। ইনায়া ফোন স্ক্রল করছিল। মায়েরাকে বই হাতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে মায়েরা? মায়েরা মনমরা হয়ে ইনায়ার পাশে বসে বই এগিয়ে দিয়ে বলে, আপু, আমাকে কয়েকটা অধ্যায় বুঝিয়ে দিবা? আমি পড়েছিলাম, এখন কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ইনায়া মায়রার বই নিয়ে উল্টে পাল্টে দেখল। এরপর মাথা তুলে বলে, আমি বোঝাতে পারবো, কিন্তু তুমি হয়তো কিছুই বুঝবে না। একটু ভেবে বলল, ভাইয়া পারবে। জাহারা আপুকে তো ভাইয়াই পড়িয়েছিল। মায়েরা ভ্রুকুসকে বলল,
উনি তো ভার্সিটির ইংলিশ টিচার। হ্যাঁ, কিন্তু তোমাকে ফিজিক্স বোঝাতে পারবে, নো প্রবলেম, এসো। মায়েরা দ্রুত বলে, না না আপু, দরকার নেই। তোমার ভাইয়ার থাপ্পড় খাওয়ার চেয়ে ফেল করা ভালো। ইনায়া অসহায় মুখ করে বলল, মাইরা, ভাইয়া কিছুই বলবে না। উল্টে তুমি একটা অধ্যায় বুঝতে চাইলে ভাইয়া একটার জায়গায় দুটো অধ্যায় খুব সুন্দর করে বুঝিয়ে দেবে। মায়েরা বিছানা থেকে নেমে বলে, তুমি তোমার ভাইয়াকে চিনতেই পারোনি আপু। ধরো আমি ওনার সামনে পড়তে বসেছি, এখন উনি কিভাবে শুরু করবেন আমি দেখাচ্ছি তোমায়, ওয়েট। এরপর দুহাত কোমরে রেখে ইনায়ার সামনে গিয়ে দাঁড়ালো। ডান হাত উঁচিয়ে গম্ভীর মুখের অ্যাক্টিং করে বলে, ব্লা 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 ব্লা, স্টুপিড, ব্লা ব্লা ব্লা, ইডিয়েট, ব্লা 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 ব্লা, ইডিয়েট, ব্লা ব্লা ব্লা, স্টুপিড, ব্লা ব্লা ব্লা। বুঝেছ স্টুপিড? ইনায়া চোখ বড় বড় করে মায়েরার দিকে তাকিয়ে আছে। মায়েরা হঠাৎই হাত এগিয়ে থাপ্পড় মারার ভঙ্গি করে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, স্টুপিড। ইনায়া তবদা খেয়ে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা তার অ্যাক্টিং শেষ করে লম্বা শ্বাস ফেলে। এরপর মুখে হাত দিয়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে, তুমি কিছু বুঝেছো আপু? বোঝনি তো, বুঝবে কি করে? উনি স্টুপিড আর ইডিয়েট ছাড়া কথা বলতে পারেন না, বুঝলে? এত এত স্টুপিড আর ইডিয়েটের মাঝে পড়ার লাইনই খুঁজে পাবো না। বুঝবো কি করে বলো? আসলে তোমার ভাই একটা কন্ডার, অনুভূতি নেই। জানো, সেদিন আমার গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে কামড় দিলাম, তার কোনো রিয়াকশনই নেই। আরে মানুষকে মশা কামড় দিলেও তো একটু আ উ করে, এই লোকটা তাও নয়। কি একটা অবস্থা! ইনায়া চোখ বড় বড় করে থেমে থেমে বলে, ভাইয়া। মায়েরা বাম হাত কোমরে রেখে ডান হাতে কপালে একটা আলতো থাপ্পড় দিয়ে বলে, হ্যাঁ আপু, তোমার ভাইয়ার কথাই তো বললাম। ইনায়া ঢোক গিলে বলে, তোমার পিছনে ভাইয়া। ইনায়ার কথা শুনে মায়নার মুখ শুকিয়ে যায়। মুহূর্তেই মুখটা অসহায় হয়ে যায়। ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে তাকালে দেখলো তার থেকে দুহাত দূরত্বে ইরফান দাঁড়িয়ে আছে। মায়েরা ঢোক গিলে ইরফানের দিকে ঘুরে দাঁড়িয়ে আমতা আমতা করে বলে, আপনি কেন আসলেন? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে মায়রার পানে গম্ভীর গলায় বলল, তোমাকে থাপড়াতে। সাথে সাথে মায়রার দুহাত দুগালে চলে যায়। কাঁদো কাঁদো মুখ করে বলে, না, আমি ওসব আপনাকে বলিনি, আপনার যমজ ভাইকে বলেছি, বিশ্বাস করুন। ইরফান বিরক্ত হলো। ইনায়ার দিকে তাকিয়ে বলে, ফাইজের কল রিসিভ করবি। ইনায়া মাথা নিচু করে থাকলো, কিছু বলল না। ইরফান ধমকে বলে, কথা কানে গিয়েছে? ইনায়া মাথা নিচু করে মুখ বাঁকায়, উপর থেকে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ইরফান মায়ের দিকে তাকিয়ে বলে, আমার ঘরে এসো। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, কেন? ইরফান রেগে বলে, থাপ্পড় দিব তাই, ইডিয়েট। কথাটা বলে গটগট পায়ে ইনায়ার ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়া মায়রার দিকে বই এগিয়ে দিয়ে বলে, ভাইয়ের ঘরে যাও, বুঝিয়ে দেবে। মায়েরা মাথা দুদিকে নাড়িয়ে বলে, না আপু, শুনলে না, তোমার ভাইয়া আমাকে মারবে বলে যেতে বলেছে। ইনায়া বই নিয়ে বিছানা থেকে নেমে বলে, আরে বোকা, তোমাকে বুঝিয়ে দেবে এজন্য যেতে বলেছে, মারলে এখনই মারতো। মায়েরা ভাবলো তাও ঠিক। অতপর ইনায়ার হাত ধরে বলল, তুমি আমার পাশে বসে থাকবে, আচ্ছা? ইরফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়রা। ইনায়াকে দরজা খুলতেও দিচ্ছে না, নিজেও খুলছে না। মায়রা তখনকার তার বলা কথাগুলো শুরু থেকে ভাবছে, সে শিওর আজ থাপ্পড় পড়বে তার গালে। ইনায়া হাই তুলছে বারবার। রাত বাজে 11টা। এদিকে মায়রা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া ঘুমে পড়ে যাবে মনে হচ্ছে। মায়রার পাশে বসার সুযোগ তার হবে না, এখন তাকে ঘুমাতে হবে। উপায় না পেয়ে ইরফানের ঘরের দরজা বাঁ হাতে ধাক্কা দিয়ে ডান হাতে মায়রাকে ঘরের ভিতরে ধাক্কা দেয়। মায়রা বুঝতেই পারেনি ইনায়া এমন করবে। মিটিমিটি আলোয় ঘেরা ঘরে মায়রা হুমড়ি খেয়ে পড়েছে, কিন্তু মেঝেতে নয়, ইরফানের ওপর। মায়রার পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইনায়াও এখন তাকে আর সঙ্গ দেয় না, বাঘের মুখে ধাক্কা মেরে চলে যায়। ইরফান গম্ভীর গলায় শক্ত কণ্ঠে বলে, সারা রাত এভাবেই থাকার ইচ্ছে নিয়ে এসেছো, স্টুপিড। মায়রা দ্রুত ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। ইরফানের পরনে শার্ট নেই। মায়রা এদিক ওদিক তাকিয়ে বলে, আপনার জামা কাপড় নেই? ইরফান কফির মুখে চুমুক দেয়, কিছু বলে না। মায়ের মনে হলো সে ফেল করবে। একবার ফেল করলে কিছু হবে না, এই গন্ডারের কাছে পড়ার ইচ্ছে নেই। উল্টে ঘুরে যেতে নিলে ইরফান তার আগেই এগিয়ে গিয়ে তার ঘরের দরজা লক করে দেয়। মায়েরা থম্মত খেয়ে তাকায়। ইরফান ঘরের বড় লাইট জ্বালিয়ে সোফায় বসে সামনের টেবিলে কফির মগ রেখে বলে, কাম। মায়েরা এগিয়ে গেল। সোফার ছোট টুলে বসে ইরফানের দিকে বই এগিয়ে দিয়ে কোমরের ডান হাত দিয়ে বলল, আপনি শার্ট পরুন, নয়তো আমি আপনার কাছে পরবো না। ইরফান মায়রার কথায় পাত্তা দিল না। বই উল্টে পাল্টে দেখে রেগে বলে, জীবনে বই খুলেছিলে? মায়রা আমতা আমতা করে বলে, হ্যাঁ আমি পড়েছি, শুধু দাগাইনি।
এর পেছনে একটা মহৎ কারণ আছে, আর সেটা হলো বইটা অনেক কষ্ট করে ছাপিয়েছে মানুষ। আমি তাদের কষ্ট করে করা কাজকে সম্মান করতেই বইটা নতুন রেখেছি, বুঝলেন? একটাও দাগ লাগাতে দেইনি। ইরফান বিরক্ত হয়ে মায়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধমকের স্বরে বলল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, স্টুপিড। এক্সাম 2 সপ্তাহ পর, আর তুমি ফাজলামো করছো এখনো? ইরফানের ধমকে মায়েরা কেঁপে ওঠে। এদিক ওদিক তাকিয়ে কিছু একটা ভেবে বলে, কখনো শুনেছেন কোনো টিচার তার স্টুডেন্টকে খালি গায়ে পড়ায়? আপনিও তো পড়ানোর নাম করে খালি গায়ে বসে আমার দাঁত ফেলে দিতে চেয়ে ফাজলামো করছেন। ইরফান রাগে হাতের বই ছুঁড়ে মারল। মায়েরা ভয় পেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান চোখ বুজে কয়েকবার শ্বাস নিল, বা হাতে ঘাড় ডলে খানিক চুপ করে রইল। এরপর চোখ খুলে শক্ত করে বলে, সিট। মায়েরা ঢোক গেলে আবারও আগের জায়গায় বসে। মুখে হাত দিয়ে আছে, কথা বলা যাবে না। সে মুখ খুললে যে ব্রেক থাকে না। ইরফান একটা জেল পেন নেয়, সাথে একটা খাতা মিলে মায়েরাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মৌলিক ব্যাপারগুলো থেকে বোঝাতে শুরু করলো। মায়েরা ভীষণ মনোযোগ হয়ে শুনছে। বোঝার ফাঁকে ফাঁকে ইরফানের দিকে তাকায়। ইরফান ভীষণ সিরিয়াসভাবে বোঝাচ্ছে। মায়েরা আড়ালে একটু হাসে। ইরফানের দিকে তাকিয়ে বিড়বিড় করে, বুড়ো জামাই থেকে ভিলেন জামাই, মূর্খ থেকে চরম লেভেলের ব্রিলিয়ান্ট জামাই বের হয়ে আসলো। আয় হায়, আমার তো কপাল খুলে গেল রে। সে সময় ইরফান মায়েরার দিকে ভ্রুকুসকে তাকায়। মায়েরাকে একা একা বিড়বিড় করতে দেখে রেগে বোম হয়ে যায়। এই ইডিয়েটকে সে বোঝাচ্ছে, আর এ একা একা কথা বলছে। ধমকে বলে ওঠে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরার ধম্মত খেয়ে বুকে থুতু দিয়ে বলে, কিছু না কিছু না। ইরফান আড়াআড়িভাবে 2 হাত গুজে গম্ভীর গলায় বলে, বোঝাও। মায়েরা অসহায় মুখ করে খাতার দিকে তাকায়। একটুর জন্য মনোযোগ দেয়নি। তাতেই লোকটা ধরে নিল। বাকি 2 ঘন্টা যে মনোযোগ দিল। ইরফান রেগে বলে, কিছু বলেছি আমি? মায়েরা খাতার দিকে তাকায়। বর্তনীর অধ্যায় এটা। সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের আঁকাবাঁকা চিত্র। মায়েরা তো এসব ভুলে গিয়েছিল বলেই এসেছিল, কিন্তু এই জায়গায় এসে মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল, বিসমিল্লা। ইরফান ভ্রুকুসকে বলে, হোয়াট? মায়েরা মেকি হেসে বলে, প্রিপারেশন নিলাম। শুনুন, আমি আপনাকে বোঝাচ্ছি। প্যারালাল মানে হলো গম্ভীর, রাগী, বদমেজাজি, লালিত চোখ জোড়ার এক টিচার তার স্টুডেন্টকে প্রতিনিয়ত বলতে থাকবে, স্টুপিড, ইডিয়েট, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। এভাবেই সে লাল টিচার স্টুডেন্টকে প্যারা দিতে থাকবে। এই হলো প্যারালাল। কথাটা বলে ইরফানের দিকে তাকালে দেখলো সত্যি সত্যি ইরফানের চোখ লাল হয়ে গিয়েছে। মায়েরা ঢোক গিল। আমতা আমতা করে বলে, উদাহরণস্বরূপ, আপনি লালিত চোখের অধিকারী টিচার, আর আমি সেই অসহায় প্যারাময়ী স্টুডেন্ট। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে রেখেছি। চোখ মুখ অস্বাভাবিক শক্ত। মায়েরা আবারও আমতা আমতা করে বলল, আমি জানি আমার সংজ্ঞা ভুল, কিন্তু আমি তো যৌক্তিক কথা বলেছি। আর বিজ্ঞান মানে যুক্তি। যুক্তি ছাড়া বিজ্ঞান কথা বলে না। আমিও বলিনি। ইরফান রাগে চিৎকার করে বলে, হোয়াট দ্য হেল আর ইউ? কথাটা বলে টেবিলের ওপর একটা পাঞ্চ মারে। মায়েরা কেঁপে ওঠে, দ্রুত বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান রাগে মাথার চুল টেনে ধরল, আর নিতে পারছে না এই বাচালকে। মায়েরা বুঝেছে তার মুখের ব্রেক ভেঙে অনেক কিছু বলে ফেলেছে, আর এখানে থাকা যাবে না। পা টিপে টিপে দরজার কাছে যায়, কিন্তু দরজা খুলতে পারছে না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে মায়েরার পিছনে গিয়ে দাঁড়ায়। মায়েরা বুঝতে পেরে দরজার সাথে লেগে যায়। ইরফান ঝটকা মেরে মায়েরাকে তার দিকে ফেরায়। মায়েরার চোখে পানি জমে গিয়েছে। ইরফানের রাগ দেখেই মেয়েটা এত ভয় পাচ্ছে, না জানি তাকে কি করবে। মায়েরা ইরফানের লাল চোখ দেখে আবারও চোখ সরিয়ে নেয়। ইরফান কিছুই বলল না। মায়েরার হাত ধরে টেনে এনে জোর করে সোফায় বসালো। এরপর মায়েরার গা ঘেঁষে সেও বসলো। টেবিলের ওপর থেকে কস্টেপ নিয়ে খুবই শান্তভাবে মায়েরার মুখে লাগিয়ে দিল। মায়েরা বাধা দিতে চায়। ইরফান মায়েরার 2 হাত পিছিয়ে নিয়ে তার বাঁ হাত দিয়ে শক্ত করে ধরে রাখে। মায়েরা ঘাড় বাঁকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান ডান হাতে খাতা এগিয়ে আনে। জেল পেন তুলে নিয়ে শান্তস্বরে বলে, সব কমপ্লিট করে তবে ঘরের বাইরে পা রাখবে। দ্যাটস ফাইনাল। মায়েরা অবাক হয়ে চেয়ে থাকে। ইরফানের বাঁ পাশে বসায় মাথা তুললে ইরফানের মুখের বাঁ পাশটাই তার চোখে পড়ে। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকিয়ে রেগে বলে, আমার মুখে বোঝাচ্ছি, স্টুপিড? মায়েরা চোখ সরিয়ে নেয়। তার চোখে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান দীর্ঘশ্বাস ফেলে মায়েরার মুখ থেকে কস্টেপ খুলে দেয়, তবে হাত ছাড়ে না। মায়েরাও আর কথা বলে না, দৃষ্টি খাতার পানে রাখে। ইরফান চুপচাপ বোঝানো শুরু করে। ভার্সিটি ক্লাস শেষে ফারা ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। কিছু দূর হাঁটলে ইরফানের সঙ্গে দেখা হলে ইরফানকে সালাম দেয়।
ইরফান উল্টো ঘুরে ফারাকে দেখে সালামের উত্তর নেয়। অতপর বলে, ফাইজ কোথায়? ফারা মাথা নাড়িয়ে বলে, ভাইয়ার আমাকে নিতে আসার কথা। কিছু বলবেন? ইরফান পকেটে হাত রেখে বলে, আমার কল রিসিভ করছে না, ওকে বলবে ফোন চেক করতে। ফারা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, জি আচ্ছা ভাইয়া। এই বলে এগিয়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ, কিন্তু তার ভাইকে দেখে না। বিরক্ত হয়। তার পাশে ক্লাসের একটা মেয়ে এসে দাঁড়ায়। কার জন্য অপেক্ষা করছো? ফারা রাস্তার দিকে তাকিয়ে বলে, ভাইয়া। কথাটা বলতেই কয়েক হাত দূরত্ব থেকে শুদ্ধ ডাকে, এই যে মেয়ে, এসো। ফারা বিরক্ত হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় সাথে সাথে। তার পাশের মেয়েটা অবাক হয়ে বলে, এটা তো আমাদের স্যার, তোমাকে ডাকছে কেন? আমার ভাই হয় তাই। এরপর ফারা হাত নেড়ে বলে, আসছি, বাই। ততক্ষণে শুদ্ধ ফারাদের অনেকটা কাছে এসে দাঁড়িয়েছে। ফারায়ের পাশের মেয়েটা শুদ্ধকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। শুদ্ধ ভ্রুকুসকে বলে, লেট করেছো কেন? ফারা মাথা নিচু করেই বলল, কেন ডাকছেন? শুদ্ধ ফারার দিকে আর একটু এগিয়ে এসে বলে, চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এটা ভদ্রতা। ফারা মাথা নিচু করেই বলে, মানুষকে অকারণে ব্লেম না দেওয়াটা ভদ্রতা। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। গতকাল ইরফানের ওপর বিরক্ত হয়ে এই মেয়েকে একটু তেড়া কথা বলেছে। অমনি আর তাকাচ্ছে না। গলা ছেড়ে গম্ভীর গলায় বলল, শোনো, আমি তোমার টিচার, তাই আমার ভুল না ধরে নিজের ভুল শুধরাও। এবার ফারা মাথা তুলে রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারার দিকে চেয়ে আছে। ফারা রেগে বলে, সেটা ভার্সিটির গণ্ডিতে, এখানে নয়। আপনি জানতো, আমায় বিরক্ত করছেন কেন? শুদ্ধ রাগান্বিত স্বরে বলে, থাপ্পড় খাবে মেয়ে, উঁচু গলা আমার পছন্দ নয়। ফারা মাথা নিচু করে নেয়। শুদ্ধ মৃদু স্বরে বলে, গাড়িতে গিয়ে বসো। ভাইয়া আসবে। আসবে না, নিষেধ করে দিয়েছি, তুমি আমার সাথে যাবে। ফারা ভীষণ রেগে যায়। আবারও মাথা তুলে দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনার সাথে যাব না। শুদ্ধ প্যান্টের পকেটে হাত গুজে আরও খানিকটা এগিয়ে আসে ফারার দিকে। ভাবলেশীনভাবে বলে, তোমাকে আমার সাথেই যেতে হবে। ফারা আবারও রেগে বলে, আমি জীবনেও আপনার সাথে যাব না। শুদ্ধর মেজাজ বিগড়ে যায়। ফারার হাত ধরে শক্ত করে। ফারা অবাক হয়ে বলে, আরে আমার হাত ছাড়ুন। শুদ্ধ শুনল না। পায়ের গতি বাড়িয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। ড্রাইভিং সিটের পাশে দরজা খুলে বলে, উঠে বসো। ফারা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। শুদ্ধ রেগে শক্ত কণ্ঠে বলে, ফারা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বসো। ফারার চোখ টলমল করে ওঠে। শব্দ করে গাড়িতে উঠে বসে। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে গিয়ে বসে। আর চোখে একবার ফারার দিকে তাকায়। এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর গিয়ে হঠাৎই শুদ্ধ আবেগীস্বরে বলে ওঠে, মেয়ে, যার ভেতরে পড়ে সেই বোঝে, যে পোড়ায় সে বোকা সাজে। ফারা চোখ বুজে আছে। শুদ্ধ গাড়ির স্পিড বাড়ায়, ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে, লং ড্রাইভে যেতে চাইছো? শুদ্ধর কথা শুনে ফারা চোখ মেলে তাকায়। শুদ্ধ স্টিয়ারিংয়ে হাত রেখে ফারার দিকে তাকিয়ে বলে, আমার বউয়ের হকে আবারও ভাগ বসাতে চাইছো? কি সাহস, কি সাহস! ফারার ইচ্ছে করলো এই লোকের সবগুলো চুল ছিঁড়ে ফেলতে। গাড়ি থামানো। ফারা বাম দিকে তাকালে দেখলো তাদের বাড়ি পৌঁছে গিয়েছে। শুদ্ধর দিকে তাকালোই না আর। দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শুদ্ধ কিছু বলল না। ফারা তার বাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ ছিটে মাথায় এলিয়ে চোখ বুজে শব্দ করে গেয়ে ওঠে, পাখি আমার নিঠুর বড়, মনও বোঝে না। আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না। পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বাঁ হাতে সে পানি মুছে নেয়। পায়ের গতি বাড়ায়। এক সময় দৌড়ে চলে যায় বাসার ভিতর। পেছন থেকে মৃদু সুরে কণ্ঠ ভেসে আসে, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না।